প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের এই ক্লাসে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা ফ্রিকশন নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো যে ফ্রিকশন নিয়ে যে আমাদের যে অংশটুকু বাকি ছিল সে অংশটুকু নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। তোমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে সবাই জানো, কারণ এই টপিকগুলো ম্যাক্সিমাম টপিকই তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে এসেছো। তারপরেও যেহেতু তোমাদের সিলেবাসে দেওয়া আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। আবারও তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য অল্প অল্প করে আমরা পড়ছি, অল্প অল্প করে জানবো, একটু আনন্দ নিয়ে পড়বো আমরা। তো আমরা আজকে জানার চেষ্টা করব যে অ্যাঙ্গেল অফ রিপোজ বা নিশ্চল কোণ বলতে আমরা কি বুঝি। এছাড়া অ্যাঙ্গেল অফ রিপোজের সাথে অ্যাঙ্গেল অফ স্ট্রিক ফ্রিকশনের কি ধরনের সম্পর্ক আছে সেটি। এরপরে আমরা গত ক্লাসে আমরা কি দেখেছি, আমরা স্ট্যাটিক ফ্রিকশনের কথা বলেছি। আজকে ফ্রিকশনের আরেকটি ক্লাসিফিকেশন কাইনেটিক ফ্রিকশন কি, এবং এই সম্পর্কে আমরা তার কনসেপ্ট সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব। এরপরে বিভিন্ন ধরনের ফোর্স, যেমন পুশ, পুল, কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স। এই ফোর্সগুলি কোনো একটি বস্তুর ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলে বস্তুতে, তার মুভমেন্টের ক্ষেত্রে, তার ওয়ার্ক ডানের ক্ষেত্রে, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। অ্যাঙ্গেল অফ রিপোজ বা নিশ্চল কোণ বলতে আমরা কি বুঝি। ধরো আমরা একটি বস্তুকে একটি আনত তলের উপর স্থির অবস্থায় রেখেছি। এখন এই বস্তুটি আনত তলের সর্বোচ্চ যে নতিকোণের জন্য নিজস্ব ওজনে নিচের দিকে গতিশীল হবার উপক্রম হয়, তাহলে আনত তলের ওই সর্বোচ্চ নতিকোণটিকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিপোজ। একটু খেয়াল করে দেখো তোমরা চিত্রে কি হচ্ছে। প্রথমে কি ছিল? স্থির অবস্থায় ছিল। আস্তে আস্তে কি করেছি, নতিকোণের মান আমি বাড়াচ্ছি, একটা নির্দিষ্ট মানে পর্যন্ত সে স্থির অবস্থায় ছিল। এরপর সে কি করলো, আরেকটু বাড়ানোর ফলে সে গতিশীল হবার উপক্রম হলো, সে গতিশীল হয়ে গেল। তাহলে ওই নির্দিষ্ট মানটি এই আনত তলের জন্য কি অ্যাঙ্গেল অফ রিপোজ। যেমন তোমরা যদি খেয়াল করো যে থিটার মান যদি আমি 0 থেকে 29 ডিগ্রি পর্যন্ত নিয়েছি, ততক্ষণ পর্যন্ত এই অনুভূমিক তলে এই বস্তুটি স্থির অবস্থায় ছিল। এরপর যদি কি করি, আমি এই আনত তলের কোণের মান যদি আমি 30 ডিগ্রিতে উন্নীত করি, তাহলে এই স্থির বস্তু তখনও স্থির অবস্থায় আছে। এরপর যদি এই থিটার মান যদি আমি কি করি 31 ডিগ্রি করে ফেলি, তখন বস্তুটি আনত তল দিয়ে গতিশীল হয়ে নিচের দিকে পড়ে যাবে। তাহলে এখানে তিনটা কন্ডিশন কাজ করছে। একটা কি থিটা আর, আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ কি থিটা আর দ্বারা প্রকাশ করব। এই থিটা আর এর ছোট মানের কোনো যদি আনত তলের কোণ হয়, তখন সেটি বস্তুটির রেস্ট অবস্থায় থাকবে, এবং রেস্ট অবস্থায় থাকলে সেটা কি স্ট্যাটিক ফ্রিকশন ওই বস্তুর উপর কাজ করবে। আর আমরা জানি স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে কোনো মুভমেন্ট থাকবে না। স্ট্যাটিক ফ্রিকশন আর অ্যাপ্লাইড ফোর্স কি হবে, সমান হবে। আর যদি থিটা ইকুয়াল থিটা আর, মানে এই আনত কোণের মানটা এখন ক্রিটিক্যাল মানে পৌঁছে গেছে, তখনও বস্তুটা স্থির অবস্থায় থাকবে, মানে গতিশীল হওয়ার উপক্রম হবে, জাস্ট অ্যাবাউট টু স্লাইড, তখন সর্বোচ্চ লিমিটিং ফ্রিকশনটা কাজ করবে। তখন আমরা পাবো কি মিউ এল ইকুয়াল টু মিউ এস এন। এই শর্তটা সেখানে কাজ করবে। এরপর কি করবে, এখন আমার থিটা আর থিটার চেয়ে বড় হয়ে যাবে, তখন সে কাইনেটিক ফ্রিকশন ওই বস্তুর উপর কাজ করবে, বস্তুটি গতিশীল হয়ে যাবে। তখন এফ কে ইকুয়াল টু আমরা পাবো মিউ কে এন।
তাহলে এই তিনটা শর্ত কাজ করছে। অ্যাঙ্গেল অফ রিপোজের আগে বস্তুটি স্ট্যাটিক ফ্রিকশন, বস্তুটির উপরে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। অ্যাঙ্গেল অফ রিপোজের চেয়ে আনত কোণের মান যদি বেশি হয়ে যায় তখন বস্তুটি কাইনেটিক ফ্রিকশন বস্তুটির উপর কাজ করছে। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে একটি ক্রিটিক্যাল মান, হ্যাঁ, এমন একটি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলের আগে বস্তুটির উপর স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে, কোনো মুভমেন্ট হচ্ছে না, আর তার ঠিক পর মুহূর্তে বস্তুটি হচ্ছে কাইনেটিক ফ্রিকশন নিয়ে কাজ করছে, বস্তুটি গতিশীল অবস্থায় উপনীত হবে। এখন দেখো অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশন এবং অ্যাঙ্গেল অফ রিপোজের মধ্যে সম্পর্ক। একটু খেয়াল করো, আমরা এখানে একটি আনত তল নিয়েছি, এই আনত তলের উপর একটি এম ভরের একটি ব্লক রাখা আছে, ঠিক আছে। এখন এই ব্লকটির মধ্যে ঠিক নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স mg কাজ করবে এবং এই ব্লকটির উপর এই সারফেস কর্তৃক নর্মাল রিঅ্যাকশন ফোর্স n কাজ করবে। এখন দেখো এই যে আনত তলটি অনুভূমিকের সাথে হচ্ছে থিটা কোণ করে আছে, তাহলে এই mg যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটি হচ্ছে দুটি উপাংশে ভাগ হবে। সেটি হচ্ছে কি অনুভূমিক বরাবর হচ্ছে mg sin থিটা কাজ করবে এই mg, আর ভার্টিক্যালি কাজ করবে হচ্ছে mg cos থিটা। এখন এই mg আর mg cos থিটার মধ্যে কোণ হচ্ছে থিটা, কারণ এখানে তোমাদের অনুভূমিকের সাথে যে কোণটি সৃষ্টি করেছে সেই কোণটি এই সমান হবে হচ্ছে এই mg আর mg cos থিটার মধ্যবর্তী কোণটি, ঠিক আছে। এখন দেখো এটা কেন সমান, একটু খেয়াল করো, যদি এর পরের চিত্রটি দেখো, এই চিত্রটিতে আমি এঁকেছি কি, একটু খেয়াল করো, এ বি সি, এই ত্রিভুজ যদি একটু খেয়াল করো তাহলে এখানে হচ্ছে যে সি বি, এটি হচ্ছে আমাদের কি এমজি গ্র্যাভিটেশনাল ফোর্সটি কাজ করছে, আর এর পাশে হচ্ছে থিটার সাথে আরেকটি হচ্ছে mg cos থিটা কাজ করছে, তাই তো। এখন এই এখানে হচ্ছে এ বি সি এটা হচ্ছে 90 ডিগ্রি, আবার বি এস সি এটা হচ্ছে থিটা ডিগ্রি। তাহলে এই ত্রিভুজে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আরেকটি কোণ হচ্ছে থিটা ডিগ্রি, তাহলে তার অপর কোণটি কি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর আমরা জানি এই হচ্ছে ফ্রিকশন ফোর্সের সাথে mg cos থিটা হচ্ছে 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে 90 ডিগ্রি কোণ যদি থাকে তাহলে এই 90 ডিগ্রির মধ্যে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আরেকটা কোণ কি হবে থিটা। এই কারণে এই থিটা কোণের সাথে সমান হচ্ছে এই থিটা কোণটি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা দেখি যে এই নর্মাল রিঅ্যাকশন ফোর্স এই mg cos থিটা দ্বারা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে, আর থাকলো শুধু কে mg sin থিটা, আর হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনটা থাকবে। এখন হচ্ছে কি বস্তুটি স্থির অবস্থা রাখতে হলে আমাদের কি হবে mg sin থিটা f ম্যাক্সিমামের সমান হবে, আর আমরা জানি f ম্যাক্সিমাম মানে স্ট্যাটিক ফ্রিকশনটা নর্মাল রিঅ্যাকশন ফোর্সের সমানুপাতিক, এবং নর্মাল রিঅ্যাকশন ফোর্স আর স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের রেজাল্টেন্টকে বলবো হচ্ছে আমরা রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্স আর, আর রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্স আর নর্মাল ফোর্সের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা এফ, যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশন নামে পরিচিত। তাহলে আমরা এখান থেকে কি কন্ডিশন বা কি শর্ত পাই হচ্ছে কি n = mg cos থিটা, একটা শর্ত আমরা পাচ্ছি। দ্বিতীয় শর্তটা পাচ্ছি আমরা কি, আমরা জানি আবার f ম্যাক্সিমাম = হচ্ছে মিউ m, আগেই বলেছি নর্মাল হচ্ছে ফ্রিকশন ফোর্সের সমানুপাতিক, আর মিউ হচ্ছে একটি কোএফিশিয়েন্ট। তাহলে হচ্ছে এই মিউ, এখন n এর মান যদি আমি
1 নং সমীকরণ থেকে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, এফ ম্যাক্সিমাম ইকুয়াল টু হচ্ছে মিউ এম জি কস থিটা। আর যেহেতু এই যে এম জি সাইন থিটা এটি হচ্ছে বস্তুটিকে নিচের দিকে গতিশীল করার জন্য উপক্রম প্রয়াস করবে, তাহলে এই এম জি সাইন থিটাকে আমরা বলবো হচ্ছে এফ ডি বা ড্রাইভিং ফোর্স। একটু খেয়াল করো, আমরা দেখেছি যে ড্রাইভিং ফোর্সের মান হচ্ছে এম জি সাইন থিটা এবং স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের মান হচ্ছে এম জি কস থিটা মিউ। এখন একটু খেয়াল করো, তাহলে এখানে কি হচ্ছে, আনত তলের উপর বস্তুটি স্থির অবস্থায় আছে, তার মানে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের মান বেশি আর ড্রাইভিং ফোর্সের মান কম। তাহলে আমরা এই যে থিটার মান যদি বাড়াতে থাকি, দ্যাট মিনস নতি কোণের মান যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে সাইন থিটার মান হচ্ছে বাড়তে থাকবে আর কস থিটার মান হচ্ছে কমতে থাকবে। সাইন থিটার মান বাড়া মানে হচ্ছে ড্রাইভিং ফোর্সের মান বাড়তে থাকবে, আর কস থিটার মান কমা মানে হচ্ছে, মানে থিটার মান কমা মানে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের মান হচ্ছে কমতে থাকবে। তাহলে এমন একটা নির্দিষ্ট নতিকোণ হবে যখন হচ্ছে সেটা কি অ্যাঙ্গেল অফ রিপোজে পৌঁছে যাবে, মানে থিটা ইকুয়াল টু থিটা আর হয়ে যাবে। ওই কন্ডিশনে আমরা লিখতে পারি হচ্ছে স্ট্যাটিক ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু হচ্ছে ড্রাইভিং ফোর্স। ঠিক আছে, তাহলে এদের মান যদি আমি বসিয়ে দেই কি হবে, মিউ এস এম জি কস থিটা আর, কারণ থিটা জায়গায় থিটা আর বসিয়েছি, ইকুয়াল টু এম জি সাইন থিটা আর, আর এম জি চলে যাবে, মিউ এস এর মান হচ্ছে টেন থিটা এফ, আর কস থিটাকে অপর পাশে নিয়ে গেলে হয়ে যাবে টেন থিটা আর। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি থিটা আর ইকুয়াল টু থিটা এফ। তাহলে আমরা নিউমেরিক্যালি কি পাচ্ছি, অ্যাঙ্গেল অফ রিপোজ কার সমান, অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশনের সমান। একটু মনে রাখবে। এখন আসো যে আমরা যে আনত তলের কথা বলছি, এখন এতক্ষণ কি ছিল, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বেশি ছিল, ড্রাইভিং ফোর্স কম ছিল একটা নির্দিষ্ট নতিকোণের জন্য, এরপর একটা নির্দিষ্ট নতিকোণ আসলো, এটাকে আমরা ক্রিটিক্যাল কোণ বলতে পারি। ওই ক্রিটিক্যাল কোণের কন্ডিশনে হচ্ছে ড্রাইভিং ফোর্স আর স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স সমান হয়ে গেল। এখন কি হবে, ড্রাইভিং ফোর্স স্ট্যাটিক, এখন এমন একটি কোণ আমরা এই থিটা আর কোণের চেয়ে বেশি মানে কোণ আমরা নিব, মানে থিটার মানটা বেশি হবে থিটা আর এর চেয়ে। তখন কি হয়ে যাবে, ড্রাইভিং ফোর্সটা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সকে এক্সিড করবে, করার ফলে সে হচ্ছে বস্তুটি নিচের দিকে পড়বে। যদি বস্তুটি নিচের দিকে পড়বে তখন তার মধ্যে কাইনেটিক ফোর্স কাজ করবে। কাইনেটিক ফোর্স যখন কাজ করবে তাহলে আমরা এই চিত্রে দেখতেছি বস্তুটি এম জি সাইন থিটা ভরে নিচের দিকে পড়ার চেষ্টা করছে, আর তার মধ্যে কাজ করছে হচ্ছে কি কাইনেটিক ফ্রিকশন ফোর্স। তাহলে বস্তুটির মধ্যে যে বস্তুটি যে গতিশীল হচ্ছে এর মধ্যে নেট ফোর্স কত কাজ করবে, যেহেতু এখন এম জি সাইন থিটা বড় হয়ে গেছে, কি এফ মানে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে, তাহলে আমরা নেট ফোর্স পাবো কি, নেট ফোর্স ইকুয়াল টু হচ্ছে এম জি সাইন থিটা মাইনাস এফ কে। আর এই এফ মানে হচ্ছে আমরা জানি এম এ ইকুয়াল টু এম জি সাইন থিটা মাইনাস মিউ কে এম। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করে পাবো হচ্ছে এ ইকুয়াল টু জি সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। যদি এটি ফ্রিকশন সহ একটি ইনক্লাইন প্লেন হয়, তাহলে এখানে অ্যাক্সিলারেশনের মান পাবো হচ্ছে আমরা এ ইকুয়াল টু জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা, এই মানটি। যদি ওই আনত তলটি ফ্রিকশনলেস হয় তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে ওই বস্তুটির ত্বরণের মান হচ্ছে জি সাইন থিটা। ঠিক আছে, তাহলে একটি আনত অমসৃণ তলের উপর বস্তুর গতি হচ্ছে a ইকুয়াল টু জি সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। এটাকে আমরা আবার এভাবেও প্রমাণ করতে পারি যে a ইকুয়াল টু জি সাইন থিটা মাইনাস এফ কে বাই এম, মানে এখানে আমি মিউ কে বা এফ কে এর মানটা না বসে এফ কে পুরোটা রেখে দিচ্ছি।
তোমাদের হচ্ছে বিভিন্ন প্রবলেম দেয়া থাকবে, এই প্রবলেমগুলোর জন্যই হচ্ছে এই সমীকরণগুলো। এক একটা সিচুয়েশন দেয়া থাকবে, তুমি সিচুয়েশন অনুযায়ী হচ্ছে সূত্র বসিয়ে ওই প্রবলেমগুলো সলভ করবে। তাহলে আমরা অমসৃণ তলে একটি আনত তলে, যেটা সেটা হচ্ছে ফ্রিকশন উইথ ফ্রিকশন হতে পারে, উইদাউট ফ্রিকশন হতে পারে, সেই ক্ষেত্রে বস্তুর অ্যাক্সেলারেশন কি হবে সেটি সম্পর্কে আমরা একটু জানলাম। এখানে তোমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ, ছবিগুলোতে কি আছে, যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ছবিতে বিভিন্ন জন ব্যক্তি তাদের সাথে থাকা বস্তুগুলোকে সারফেসের উপর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মানে এখানে হচ্ছে কি করছে, তারা কেউ ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে একটি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে, অথবা কেউ কি করছে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে এখানে পুশ এবং পুল দুটি ফোর্স কাজ করছে একটি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে। এখন বস্তুটি যে তারা নিয়ে যাচ্ছে সারফেসের উপর দিয়ে, তাহলে কি ফ্রিকশন কাজ করছে। তাহলে পুশ করে নিয়ে গেলে একটি বস্তুকে ফ্রিকশন বেশি কাজ করবে না পুল করে নিয়ে গেলে একটি বস্তুকে বেশি কাজ করবে? তাহলে কোন ক্ষেত্রে ফ্রিকশনটা বেশি বা কম কাজ করবে, একটি বস্তুকে ইজিলি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যাবে, এটি নিয়ে এখানে একটু আমরা আলোচনা করব। এখন দেখো যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কার্যক্রম যদি আমরা অ্যানালাইসিস করি, দেখা যায় যে দুটোরই সমান গুরুত্ব, পুশ এবং পুল দুটি ফোর্সই হচ্ছে সমানভাবে গুরুত্ব পায়। কোনো কোনো ক্ষেত্র বিশেষে দেখা যায় যে পুশটা হচ্ছে বেশি কাজ করতেছে, কোথাও কোথাও হচ্ছে পুল ফোর্সটা বেশি কাজ করতেছে, যে মানে বেশি ইফেক্টিভ একটি বস্তুকে অন্য স্থানে নিয়ে যেতে। আবার দুটিরই হচ্ছে সমান ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। তো এখানে যে এই যে আমরা ক্ষেত্র বিশেষগুলো ধরে নিব, সেই ক্ষেত্র বিশেষে দেখা যায় যে কি হচ্ছে আমাদের বিভিন্ন কন্ডিশন থাকে, ওই কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে পুশ পুল কোনটা আমরা বেশি ইফেক্টিভ হবে সেভাবে হচ্ছে একটা বস্তুকে অন্য স্থানে নিয়ে যাচ্ছি। কিন্তু এখানে শুধু আমরা আলোচনা করব যখন বস্তুটি হচ্ছে যিনি নিয়ে যাবেন তার আকারের চেয়ে ছোট হবে এবং আয়তন মানে বস্তুটি যে নিয়ে যাচ্ছে তার হচ্ছে কি বস্তুর তুলনায় সে হচ্ছে লম্বা, সেই ক্ষেত্রে যে বস্তু নিয়ে যাবে তার তুলনায় সে লম্বা, সেই ক্ষেত্রে পুশ করে নিয়ে গেলে একটা বস্তু বেশি ইজি হবে না পুল করে নিয়ে গেলে একটা বস্তু ইজি হবে? শুধু এই ছোট কন্ডিশনের ক্ষেত্রে বা এই কেসের ক্ষেত্রে আমরা হচ্ছে পুশ না পুল কোনটি বেশি ইজি সেটি হচ্ছে আমরা এখানে দেখব। এখানে দুটো সিচুয়েশনের কথা বলা হয়েছে। একটি সিচুয়েশনে বলা হয়েছে যে একটি বস্তুকে টেনে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হবে, এবং আরেকটি সিচুয়েশনে বলা হচ্ছে একটি বস্তুকে ধাক্কা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হবে। এই সিচুয়েশনটি ক্ষেত্রে কোন সিচুয়েশনের ক্ষেত্রে বস্তুটি ইজিলি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যাবে? টেনে টেনে নিয়ে গেলে আমরা খুব ইজিলি নিয়ে যেতে পারবো, না ধাক্কা দিয়ে নিয়ে গেলে আমরা ইজিলি নিয়ে যেতে পারবো? এখানে একটা কন্ডিশন হচ্ছে যখন বস্তুটির তুলনায় যিনি নিয়ে যাবেন বস্তুটি একটি সারফেসের উপর দিয়ে টেনে বা ধাক্কা দিয়ে সেই বস্তুটির তুলনায় ব্যক্তি হচ্ছে টলার হবে। তো প্রথম সিচুয়েশনে একটু খেয়াল করো, বস্তুটিকে হচ্ছে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে, তাহলে যে এফ ফোর্স দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই এফ ফোর্সটি দুটি উপাংশে ভাগ হবে। একটি হচ্ছে এফ সাইন থিটা ভার্টিক্যালি কাজ করবে, যেটি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ঠিক বিপরীতে ভার্টিক্যালি কাজ করবে, এগেইনস্টে কাজ করবে। আর এফ কস থিটা যেটি হচ্ছে ফ্রিকশন ফোর্স দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এই বস্তুটির ক্ষেত্রে নেট ফোর্স কত কাজ করছে কত উপর দিকে কাজ করছে নরমাল ফোর্স, আর এফ সাইন থিটা নিচে কাজ করছে এমজি। তাহলে নরমাল ফোর্স এর মান হবে কত? এমজি মাইনাস এফ সাইন থিটা। ঠিক আছে, এখন দ্বিতীয় সিচুয়েশনের দিকে খেয়াল করো, এখানে হচ্ছে একটি ফোর্স এফ দেওয়া হচ্ছে, ধাক্কা দেওয়ার ফলে এই ফোর্সটি ও দুটি উপাংশে ভাগ হবে, সেটি হচ্ছে কি এফ কস থিটা আর এফ সাইন থিটা। এফ সাইন থিটা এমজি যেই দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স যেদিকে কাজ করছে তার দিকেই কাজ করছে, আর এফ কস থিটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের
বিপরীতে কাজ করছে, তাই তারা একজন অপরজনকে ক্যান্সেল আউট করে দিবে। এখন একটু খেয়াল করো যে এই যে এফ সাইন থিটা, তাহলে এই ক্ষেত্রে নেট ফোর্সটা কত হবে? mg n ইকুয়াল টু হবে কি এফ সাইন থিটা প্লাস mg। তাহলে এখানে দেখো প্রথম সিচুয়েশনে n ইকুয়াল টু হচ্ছে mg মাইনাস সাইন থিটা, আর দ্বিতীয় সিচুয়েশনে হচ্ছে কত? n ইকুয়াল টু mg প্লাস এফ সাইন থিটা। তাহলে দ্বিতীয় সিচুয়েশনে n এর মান হচ্ছে বেড়ে গিয়েছে। তাহলে দেখা যাচ্ছে আমরা জানি ফ্রিকশন ফোর্সের সাথে সম্পর্ক নরমাল ফোর্সের সমানুপাতিক হারে। নরমাল ফোর্স বাড়লে ফ্রিকশন ফোর্স বাড়বে, নরমাল ফোর্স কমলে ফ্রিকশন ফোর্স কমবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুল করে যখন একটি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হবে তখন সেখানে ফ্রিকশন ফোর্স কমে যাওয়া যাচ্ছে। দ্যাট মিনস এই ক্ষেত্রে বস্তুটিকে পুল করে নিলে ইজিলি এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যাবে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার চেয়ে। এখানে এখন আমরা দেখব একটি আনত তলের উপর একটি বস্তুকে টেনে নিচের দিকে নামানোর ফলে তার উপর নেট ফোর্স কতটুকু কাজ করবে, অথবা একটি বস্তুকে আনত তলে ধাক্কা দিয়ে উপর উঠানোর ফলে তার মধ্যে কতটুকু নেট ফোর্স কাজ করবে ওই বস্তুটির উপরে। তাহলে আমরা প্রথম একটি সিচুয়েশনের কথা চিন্তা করি, যখন একটি বস্তুকে আনত তল থেকে টেনে নিচের দিকে নামানোর চেষ্টা করানো হবে তখন কি ঘটবে বস্তুটির ক্ষেত্রে একটু খেয়াল করো। যদি ধরে থিটা কোণে একটি আনত তল আছে, এই তলের উপর একটি m ভরের বস্তুকে নিচের দিকে টেনে নামানো হচ্ছে, তাহলে এই বস্তুটির উপর কি কি ফোর্স কাজ করবে? বস্তুটির উপর একটি গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে mg, আর একটি হচ্ছে নরমাল ফোর্স কাজ করবে। এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স mg দুটি উপাংশ হচ্ছে এই ব্লকের উপর কাজ করবে। সেটি কত? সেটি হচ্ছে mg cos থিটা, এটা হচ্ছে ভার্টিক্যালি কাজ করবে, আর mg sin থিটা হচ্ছে অনুভূমিক বরাবর কাজ করবে। আর mg cos থিটা হচ্ছে কি নরমাল ফোর্সকে ক্যান্সেল আউট করে দেবে, তাহলে থাকছে কি mg sin থিটা আর f যে হচ্ছে বস্তুটিকে টেনে নিচে নামাচ্ছে, তাহলে পুল ডাউনওয়ার্ড ফোর্স। আর mg sin থিটা একই দিকে কাজ করছে, আর তাদের বিপরীত দিকে কাজ করছে ফ্রিকশনাল ফোর্স, কারণ মোশনের বিপরীত দিকেই ফ্রিকশনাল ফোর্সটি কাজ করে থাকে। তাহলে এই বস্তুটি, যে বস্তুটি আনত তল দিয়ে নিচের দিকে নামছে, তার উপর নেট ফোর্স কাজ করছে কত? কাজ করছে হচ্ছে f প্লাস mg sin থিটা ইকুয়াল টু f ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, এখন আমরা এগুলোর মান বসিয়ে দেই। f এর পাশে রেখে mg sin থিটা তার বিপরীত পাশে নিয়ে গেলাম। আর ফ্রিকশন ফোর্স মানে আমরা জানি হচ্ছে মিউ কে n। এখানে কাইনেটিক ফ্রিকশন কারণ যে বস্তুটা হচ্ছে কি গতিশীল অবস্থায় আছে। এখন আমরা হচ্ছে n এর মান আমরা জানি কত? mg cos থিটা, এর মানের সমান, বিপরীত দিকে বলে ক্যান্সেল আউট করে দিয়েছি। f ইকুয়াল টু মিউ কে mg cos থিটা মাইনাস mg sin থিটা। তাহলে নেট ফোর্স কত কাজ করছে? f ইকুয়াল টু mg মিউ কে cos থিটা মাইনাস sin থিটা। তাহলে একটি বস্তু যখন আনত তল দিয়ে নিচের দিকে টেনে নামানো হবে তখন ওই বস্তুটির উপর নেট ফোর্স কাজ করছে হচ্ছে f ইকুয়াল টু mg মিউ কে cos থিটা মাইনাস sin থিটা। ঠিক আছে, এখন যদি বস্তুটিকে ধাক্কা দিয়ে আমি হচ্ছে অনুভূমিক অনত তলের উপর উঠানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যে বস্তুটি হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন থেকে উঠানোর চেষ্টা করতেছি, পুশ করতেছি, তাহলে তার বিপরীত দিকে হচ্ছে বস্তুটি যাওয়ার চেষ্টা করছে mg sin থিটা, তার mg sin থিটা নিচের দিকে কাজ করতেছে। ফ্রিকশন ফোর্সও হচ্ছে যেদিকে আমি মুভ করার চেষ্টা করছি তার বিপরীত দিকে কাজ করবে। আর এই mg এর আরেকটি উপাংশ mg cos থিটা সেটি হচ্ছে নরমাল ফোর্স দ্বারা ক্যান্সেল আউট হবে। তাহলে এই বস্তু যেটি আনত তল দিয়ে আমি উপরে উঠানোর চেষ্টা করছি তার উপর নেট ফোর্সটা কত হবে? নেট ফোর্সটা হবে f ফ্রিকশন ফোর্স প্লাস mg sin থিটা ইকুয়াল টু হচ্ছে f আপওয়ার্ড ফোর্স। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি f আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু হচ্ছে মিউ কে mg cos থিটা প্লাস mg sin থিটা। তাহলে আমরা নেট ফোর্স কত পাচ্ছি? mg যদি কমন নিয়ে নেই মিউ কে cos থিটা প্লাস sin থিটা,
তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে আমার একটি বস্তুকে যদি কি করতে হয়, আপওয়ার্ড ডিরেকশনে হচ্ছে পুশ করে উপর নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে হচ্ছে ফোর্স হচ্ছে বেশি দিতে হচ্ছে, নেট ফোর্স বেশি কাজ করবে। আর যদি পুল করে আমি নিচে নামাতে চাই টেনে টেনে, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি করতে, নেট ফোর্স কম লাগতেছে। ঠিক আছে, এখন আমরা কাইনেটিক ফ্রিকশন নিয়ে কথা বলবো। কাইনেটিক ফ্রিকশন হচ্ছে সেই ফোর্স যখন দুটো সারফেস কন্ট্যাক্ট অবস্থায় থাকবে এবং তাদের মধ্যে রিলেটিভ মোশন হচ্ছে কাজ করবে। এখন এই রিলেটিভ মোশনকে রেজিস্ট করার জন্য যে ফোর্সটি তার বিপরীত দিকে কাজ করবে, সেই ফোর্সটিকে বলবো হচ্ছে আমরা কাইনেটিক ফ্রিকশন ফোর্স। কাইনেটিক ফ্রিকশন ফোর্স নর্মাল ফোর্সের সমানুপাতিক এবং এদের রেশিওকে বলা হয় হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, এবং এই মানটি একটি কনস্ট্যান্ট মান। কাইনেটিক ফ্রিকশন ফোর্স স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের মতো ভেরিয়েবল না, এটি সবসময় কনস্ট্যান্ট থাকে। আমরা যেমন আগে জেনে এসেছি স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ফোর্স, সেটির মান 0 থেকে ম্যাক্সিমাম মান পর্যন্ত, লিমিটিং মান পর্যন্ত ভ্যারি করে ফ্রিকশন ফোর্সের মানটা। কাইনেটিক ফ্রিকশন ফোর্সের মানটা হচ্ছে ভ্যারি করে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট মান। এখানে কাইনেটিক ফ্রিকশনের কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কি, কাইনেটিক ফ্রিকশন কখন হয়, যখন একটি সারফেস অপর একটি সারফেসের সাথে কন্ট্যাক্ট অবস্থায় থাকে এবং তাদের কি রিলেটিভ মোশন হয়। এখন বলা হচ্ছে এই রিলেটিভ মোশনের গতির যে লেভেল, এই লেভেলটা যদি মাঝামাঝি অবস্থায় থাকে তখন সব সময় কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কনস্ট্যান্ট অবস্থায় থাকবে। কিন্তু গতির লেভেল যদি অনেক বেশি বেড়ে যায় তখন কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স ডিক্রিজ করবে। স্বাভাবিকভাবে যখন একটা বস্তুতে গতি অনেক বেড়ে যাবে কখন, যখন ফ্রিকশন ফোর্স কম কাজ করবে। ঠিক আছে, এটা একটি প্রপার্টিস। দ্বিতীয় প্রপার্টিসটি হচ্ছে যে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে সারফেসের নেচারের উপর। যে দুটো সারফেস কন্ট্যাক্ট অবস্থায় আছে এবং তাদের রিলেটিভ মোশন হচ্ছে সেই দুটো সারফেসের নেচারের উপর ডিপেন্ড করে। সেটি কোন এরিয়ার মধ্যে কন্ট্যাক্ট অবস্থা আছে সেটার উপর ডিপেন্ড করে না, কি রিলেটিভ মোশন নিয়ে চলছে তার উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র সারফেস দুটো কি দিয়ে তৈরি সেই নেচারটার উপর ডিপেন্ড করছে। যেমন তোমরা এখানে দেখো, যদি একজন ব্যক্তি জুতা পরে কোনো কাঠের পাটাতনের উপর দিয়ে হেঁটে যায় তখন তার কাইনেটিক ফ্রিকশন বা কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন হচ্ছে 0.7। ঠিক আছে, কিন্তু যখন ওই একই ব্যক্তি শু পরে আইসের উপর দিয়ে হাঁটার চেষ্টা করবে তখন তার কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন কমে গিয়ে 0.05 হয়ে যায়, অর্থাৎ অনেক কমে যাবে। তো নেচার উপর ডিপেন্ড করে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন হচ্ছে ভ্যারি করতেছে। এই কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনের মান 0 থেকে 1 পর্যন্ত হয়ে থাকে। আরো বলা হচ্ছে যে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের চেয়ে হচ্ছে কি ছোট। এর মানে কি, এর মানে হচ্ছে একটি বস্তু যখন গতিশীল অবস্থা থাকে তাকে গতিশীল অবস্থায় রাখার জন্য যে কষ্ট বা ফোর্স দিতে হবে, একটি বস্তু যখন স্থির অবস্থায় থাকে তাকে স্থির অবস্থা থেকে গতিশীল করতে বেশি ফোর্স দিতে হবে। ঠিক আছে, এই জন্য কি হয়, কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের চেয়ে কম হয়ে থাকে। এখানে আমরা দেখব যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ও গতীয় ঘর্ষণ কোণের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন সেটা হচ্ছে আমরা দেখব। যেহেতু এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, সেই ক্ষেত্রে আমরা কি করেছি, একটি এম ভরের একটি বস্তুকে একটি আনত তলের উপর মুভিং অবস্থায় রেখেছি। তাহলে এই বস্তুটির উপর কি কি ধরনের ফোর্স কাজ করবে সেগুলো সব এখানে বলে দেওয়া আছে, এবং এই চিত্রটি তোমরা অনেক জায়গায় দেখেছো। তাহলে আমি এখান থেকে যেহেতু বস্তুটি মুভিং অবস্থায় আছে
তাহলে এই বস্তুটির উপর যে নেট ফোর্সটি কাজ করবে সেই নেট ফোর্সটির মান হবে কি mg sin থিটা মাইনাস এফ ইকুয়াল টু ma। এফ মানে ফ্রিকশনাল ফোর্স। এখন যেহেতু বস্তুটি হচ্ছে কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে এই এর মান হচ্ছে 0 হবে, কারণ সেখানে তো কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। তাহলে এই সমীকরণ আমরা কিভাবে লিখতে পারি, এফ ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি mg sin থিটা। আবার আমরা জানি ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু হচ্ছে কি মিউ কে এন, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স মিউ কে এন। তাহলে এখান থেকে এন এর মান আমরা জানি mg cos থিটা। তাহলে এখানে আমরা একটা ফ্রিকশনাল ফোর্স কি পাচ্ছি মিউ কে mg cos থিটা। তাহলে এই এফ আর এফ হচ্ছে কি আমরা সমান লিখতে পারি। তাহলে আমি লিখলাম mg sin থিটা ইকুয়াল টু মিউ কে mg cos থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স মিউ কে। এটি হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন ও অ্যাঙ্গেল অফ কাইনেটিক ফ্রিকশনের মধ্যে সম্পর্ক। এখানে দেখো আমি একটি প্রবলেমের কথা বলেছি, এই প্রবলেম তোমাদের সলভ করতে হবে। প্রবলেমটি হচ্ছে কি ফ্রিকশন এবং ইনক্লাইন্ড প্লেন রিলেটেড। এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো একটু খেয়াল করো যে কি হচ্ছে, এখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি একটি শপিং কার্ট, একটি শপিং এর ঝুড়ি সে 10 ডিগ্রি নতিকোণে একটি আলোর তলের উপর দিয়ে ওঠানোর চেষ্টা করছে। কত ফোর্স দিয়ে? 85 নিউটন ফোর্স দিয়ে। এখন যেহেতু সেটি হচ্ছে গতিশীল হওয়ার চেষ্টা করছে, তাহলে এখানে বলছে যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন মানে কাইনেটিক ফ্রিকশনটা, কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনটাকে বের করতে বলেছে। তো এই বিষয়টিকে আমি একটি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। একটু দেখো যে এখানে কি ঘটছে। যখন আপওয়ার্ড বা অ্যাপ্লাইড ফোর্স 85 হচ্ছে, থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি হচ্ছে, তখন এই কার্টের উপর কি কি কাজ করতেছে, মানে এই গাড়িটির উপর কি কি ফোর্স কাজ করছে। নরমাল ফোর্স কাজ করছে, mg cos থিটা কাজ করছে, mg sin থিটা কাজ করছে, আবার ফ্রিকশনাল ফোর্সও কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে মিউ কে এর মানটা কেমন হবে? তাহলে আমরা জানি এখানে নেট ফোর্সটা কি হবে। নেট ফোর্স একটু খেয়াল করো, নেট ফোর্সটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্সটা কার সমান হবে, ফ্রিকশনাল ফোর্স এবং mg sin থিটার যোগফলের সমান হবে। ঠিক আছে। আবার এই এফ মানে ফ্রিকশনাল ফোর্স মানে আমরা কি জানি, তো দেখো ফ্রিকশনাল ফোর্স মানে হচ্ছে আমরা জানি হচ্ছে মিউ কে এন। আবার এই এন এর মান জানি হচ্ছে mg cos থিটা। তাহলে 1 নং সমীকরণটা আমরা কি পাচ্ছি হচ্ছে fa ইকুয়াল টু মিউ কে এন প্লাস mg sin থিটা। ঠিক আছে। তাহলে একটু দেখো এখন হচ্ছে এখানে কি আসতেছে, আমরা এখন সিম্পলিফাই করব, সবগুলোর মান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার ফলে আমরা মিউ কে তে চলে আসলাম। তো দেখো মিউ কে ইকুয়াল টু fa মাইনাস mg sin থিটা বাই mg cos থিটা, কারণ আমাদের মিউ কে বের করতে হবে। এখন আমাদের fa মান দেওয়া আছে, অ্যাপ্লাইড ফোর্স মান দেওয়া আছে, m এর মান দেওয়া আছে, g এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে। তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনের মানটা পেয়ে যাব। মানটা কত? 0.117। এই ধরনের প্রবলেমগুলো তোমরা একটু বাসায় আর বেশি করে